ফজিলাতুন্নেসা মুজিবের 91তম জন্মবার্ষিকী উপলক্ষে আমি এই মহিয়সী নারীর স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা। সরকার এবছর প্রথমবারের মতো বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী ক শ্রেণীভুক্ত জাতীয় দিবস হিসেবে উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। একই সাথে বঙ্গমাতার জন্মবার্ষিকীতে প্রথমবারের মতো বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য 5 জন বিশিষ্ট নারীকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব পদকে প্রদানের একটি প্রশংসনীয় উদ্যোগ। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের 91তম জন্মবার্ষিকী প্রতিপাদ্য বঙ্গমাতা সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের 91তম জন্মবার্ষিকী উপলক্ষে তার স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকীর এবারের প্রতিপাদ্য বিষয় বঙ্গমাতার সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী যথার্থ হয়েছে, যেখানে বঙ্গবন্ধুর রাজনৈতিক, সামাজিক ও পারিবারিক জীবনে সর্বক্ষণের সহযোগী, অনুপ্রেরণাদায়ী এই মহিষী নারীর কর্মময় জীবনের প্রকৃত অর্থ প্রতিফলিত হয়েছে বলে আমি মনে করি। আমি বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি। মহিষী নারী ফজিলাতুন্নেসা মুজিব 1930 সালে 8ই আগস্ট গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। 3 বছর বয়সে তিনি পিতা এবং 5 বছর বয়সে মাতাকে হারান। তিনি বঙ্গবন্ধুর পিতামাতার কাছে লালিত পালিত হন এবং চাচাতো ভাই বঙ্গবন্ধু শেখ মুজিবের সঙ্গে তার দাদা তাকে বিয়ে দেন। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী ফজিলাতুন্নেসা মুজিব আমৃত্যু স্বামীর পাশে থেকে একজন যোগ্য ও বিশ্বস্ত সহচর হিসাবে দেশ ও জাতি গঠনে অসামান্য অবদান রেখে গেছেন। দেশের স্বাধীনতার জন্য তিনি জাতির পিতার সঙ্গে একই স্বপ্ন দেখতেন। এদেশের মানুষ সুন্দর জীবন পাক, ভালোভাবে বাঁচুক, এই প্রত্যাশা নিয়ে তিনি বাঙালির অধিকার আদায়ের সংগ্রামে সব সময় ছিলেন সজাগ ও দূরদর্শী। তাই তো একজন সাধারণ বাঙালি নারীর মতো স্বামী, সংসার, আত্মীয় স্বজন নিয়ে ব্যস্ত থাকলেও বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার পর দেশ পুনর্গঠনে তিনি অনন্য ভূমিকা রেখে গেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবের রাজনৈতিক সাফল্যে বঙ্গমাতার উল্লেখযোগ্য অবদান রাখেন। জাতির পিতা রাজনৈতিক কারণে প্রায় কারাগারে বন্দী থাকতেন। এই দুঃসহ সময়ে তিনি হিমালয়ের মতো অবিচল থেকে একদিকে স্বামীর কারামুক্তি সহ বাংলাদেশ আওয়ামী লীগ পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। অন্যদিকে সংসার, সন্তানদের লালন পালন, শিক্ষাদান, বঙ্গবন্ধুকে প্রেরণা শক্তি ও সাহস জুগিয়ে স্বাধীনতা এবং মুক্তি সংগ্রামকে সঠিক লক্ষ্যে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। 6 দফা ও 11 দফার আন্দোলনে তিনি বলিষ্ঠ অবদান রাখেন। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে গৃহবন্দী থেকে এবং পাকিস্তানে কারাবন্দী স্বামীর জীবন মৃত্যু সন্ধিক্ষণে গভীর অনিশ্চয়তা শঙ্কা সত্ত্বেও তিনি সীমাহীন ধৈর্য, সাহস ও বিচক্ষণতার সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করেন। বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তি সংগ্রামের ইতিহাসে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। স্বাধীনতার পর বঙ্গবন্ধুর সঙ্গে তিনি যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করেন। বিশেষ করে নির্যাতিত মা বোনদের চিকিৎসার ব্যবস্থা করেন
এবং সামাজিকভাবে তাদের প্রতিষ্ঠিত করার উদ্যোগ নেন। দেশ ও জাতির জন্য তার অপরিসীম ত্যাগ, সহযোগিতা ও বিচক্ষণতার কারণে জাতি তাকে যথার্থই বঙ্গমাতা উপাধিতে ভূষিত করেছে। স্বাধীনতা ও দেশ বিরোধী অপশক্তি 1975 সালে 15 আগস্টের কাল রাতে জাতির পিতার সঙ্গে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করে, যা জাতির ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় হিসাবে চিহ্নিত হয়ে আছে। বঙ্গমাতা যে আদর্শ ও দৃষ্টান্ত রেখে গেছেন তা যুগে যুগে বাঙালি নারীর জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। আমি আশা করি তার জীবনী চর্চার মাধ্যমে নতুন প্রজন্ম দেশ প্রেমে উদ্বুদ্ধ হবে। বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন, বাঙালির স্বাধিকার আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা সংগ্রামের অনেক অজানা অধ্যায় সম্পর্কে জানতে পারবে। আমি বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের 91তম জন্মবার্ষিকী উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। শেখ হাসিনা এমপি স্বাক্ষরিত। অন্তরে ছেড়ে তুমি, তুমি প্রেরণার অপার উৎস, জননী জন্মভূমি, চিরভাস্বর, শাশ্বত এক উজ্জ্বল জীবন গাথা, জীবন যোদ্ধা, পরমারাধ্যা, তুমি হে বঙ্গমাতা। পাকিস্তান আমলের শুরু থেকে বাংলার উপর নেমে আসা অত্যাচার, নির্যাতন থেকে জাতির মুক্তিদাতা হিসেবে আবির্ভূত হয়েছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারই সুযোগ্য নেতৃত্বে আমরা পেয়েছি স্বপ্নের স্বাধীনতা। বঙ্গবন্ধুর সংগ্রামী পথচলার নেপথ্যে প্রেরণা জুগিয়েছিলেন এক মহিয়সী নারী, বেগম ফজিলাতুন্নেছা মুজিব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মৃতিচারণী মায়ের জীবনী সম্পর্কে বলেন, আমার মায়ের মাত্র 3 বছর বয়সে বাবা মারা যায়। 5 বছর যখন বয়স তখন আমার নানিও মারা গেলেন। আমার দাদি ছোট্ট রেলুকে কোলে করে নিয়ে আসলেন, নিজের সন্তানদের সাথে একসাথেই বড় করেছেন। বঙ্গবন্ধুর জীবনের দীর্ঘ সময় কেটেছে কারাগারে। তার অনুপস্থিতিতে সংসারের দায়িত্ব পালন, মামলা পরিচালনা, দলকে সংগঠিত করা, আন্দোলন পরিচালনা সহ প্রতিটি কাজে বঙ্গমাতা পরিচয় দিয়েছেন অসামান্য দক্ষতা ও সাহসিকতার। স্বামীর আদর্শে সন্তানদের গড়ে তুলেছেন তিনি। এই অগাস্ট মাসেই 8 তারিখে 1930 সালে বঙ্গমাতার জন্ম গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। আর এই মাসে 1975 সালে 15 আগস্টের কালো রাতে বঙ্গবন্ধু সহ পরিবারের সকলের সাথে তিনিও নির্মমভাবে নিহত হন। আজকে বঙ্গমাতার জন্মদিনে তার প্রতি রইল আমাদের গভীর শ্রদ্ধা। একই সাথে বঙ্গবন্ধু সহ 15 আগস্টের সকল শহীদকেও জানাই বিনম্র শ্রদ্ধা। বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের বাবা মার পাশাপাশি সবচেয়ে যার অবদান বেশি তিনি হচ্ছেন আমাদের বঙ্গমাতা। তার অসামান্য অবদানের কারণেই বাংলাদেশের সাধারণ মানুষের বন্ধু হয়ে উঠেছিলেন শেখ মুজিব। বঙ্গবন্ধু তার অসমাপ্ত আত্মজীবনীতে প্রায় 36 বার তার স্ত্রী রেণুর কথা উল্লেখ করেছেন এবং কারাগারের রোজনামচায় উল্লেখ করেছেন প্রায় 70 বার। এই দুটি বই থেকেই বোঝা যায় যে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা রেণুই ছিলেন বঙ্গবন্ধুর জীবনের মূল চালিকা শক্তি। আমরা খুবই আনন্দিত যে এবছর বাংলাদেশ সরকার 8ই আগস্ট বঙ্গমাতার জন্মদিনকে ক শ্রেণীর জাতীয় দিবস হিসেবে ঘোষণা করেছে এবং বাংলাদেশের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবছরই প্রথম 5 জন বিশিষ্ট নারীকে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব পদক প্রদান করা হচ্ছে। এবছর এই দিবসের প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে বঙ্গমাতা সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী, যা বঙ্গমাতার বহুমুখী প্রতিভারই স্বাক্ষর বহন করছে। স্বাধীনতা সংগ্রামের নেতৃত্বে বঙ্গবন্ধুর সফলতার পেছনে বঙ্গমাতার অবদান ছিল অপরিসীম। জাতির পিতা বঙ্গমাতার মতো একজন সাথী পেয়েছিলেন বলেই
সংগ্রাম করে সফলতা অর্জন করতে পেরেছিলেন। কারণ যে কোনো দুর্যোগে বঙ্গমাতার সিদ্ধান্ত দেওয়ার অতুলনীয় ক্ষমতা ছিল। বাস্তবে আন্দোলন, সংগ্রাম, জনগণ, দেশ ছাড়া তার ভাবনার জগতে আর কিছুই ছিল না। এমন সুযোগ্য সহধর্মিণী পেয়েছিলেন বলেই বঙ্গবন্ধু অখণ্ড মনোযোগ দিতে পেরেছিলেন দেশ এবং জাতির সেবার জন্য। প্রায় 40 বছরের দাম্পত্য জীবনে বঙ্গমাতা ভালোবেসে তার স্বামীর সংগ্রাম মুখর ঝুঁকিপূর্ণ জীবনের সঙ্গী হয়েছিলেন। বঙ্গমাতা সবসময় তার স্বামীর শারীরিক অবস্থা নিয়ে দুশ্চিন্তায় থাকতেন। বঙ্গবন্ধু সহধর্মিণী যেমন তার উপর নির্ভরশীল ছিলেন, তেমনি বঙ্গবন্ধু বঙ্গমাতার উপর কোনো ক্রমেই কম নির্ভরশীল ছিলেন না। কিন্তু ইতিহাসের পাতায় বঙ্গমাতা সেভাবে উদ্ভাসিত হয়ে ওঠেননি। চিরকালই নেপথ্যে থেকে গেছেন, নীরবে নিভৃতে কাজ করে গেছেন, কোনো পুরস্কার বা স্বীকৃতির প্রত্যাশা না করেই। বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের অনেক জটিল পরিস্থিতিতে বঙ্গমাতা সৎ পরামর্শ দিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করেছেন। 1946 সালে দাঙ্গার সময় বঙ্গমাতা নিজে অসুস্থ হওয়ার পরেও স্বামীকে দাঙ্গা উপদ্রুত এলাকায় যেতে নিষেধ করেননি। সেই সময় বঙ্গমাতা স্বামীকে চিঠিতে লিখেছিলেন, আপনি শুধু আমার স্বামী হবার জন্য জন্ম নেননি, দেশের কাজ করার জন্য জন্ম নিয়েছেন। দেশের কাজই আপনার সবচাইতে বড় কাজ। আপনি নিশ্চিন্ত মনে সেই কাজে যান, আমার জন্য কোনো চিন্তা করবেন না, আল্লাহর উপর আমার ভার ছেড়ে দিন। সেই সময় বঙ্গমাতার বয়স ছিল মাত্র 16 বছর। এই বয়সের একজন তরুণী নিজের সুখ, শান্তি, আরামায়েশ ত্যাগ করে দেশের প্রয়োজনকে সবার উপরে স্থান দিয়েছেন। দেশের জন্য ত্যাগের এই উদাহরণ আজকের দিনে সত্যি বিরল। 69-এর অগ্নিগর্ভ দিনগুলোতে বঙ্গমাতার সময়োচিত সিদ্ধান্ত স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত। আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধু তখন জেলে। 69-এর গণ অভ্যুত্থানের এক পর্যায়ে আইয়ুব খান গোল টেবিল বৈঠকের আয়োজন করেন এবং শেখ মুজিবকে প্যারোলে মুক্তির প্রস্তাব রাখেন, যেটি আমরা আমাদের এই তথ্যচিত্রে দেখলাম। কিন্তু বঙ্গমাতা বিভিন্ন পর্যায়ে আলোচনা করে জনগণের অভিপ্রায় বুঝতে পারেন এবং স্বামী শেখ মুজিবকে প্যারোলে মুক্ত না হওয়ার জন্য পরামর্শ দেন। তিনি বলেন যে জনগণই আপনাকে মুক্ত করবে, এবং ঠিকই বঙ্গমাতার কথাই সত্য প্রমাণিত হয়েছিল এবং পরবর্তীতে গণ অভ্যুত্থানের মাধ্যমেই শেখ মুজিব মুক্তি লাভ করেন। বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের অগ্নিঝরা ভাষণের প্রেরণাদায়ী ছিলেন বঙ্গমাতা। তিনি তার স্বামী বঙ্গবন্ধুকে মন এবং বিবেকের উপর নির্ভর করে বক্তৃতা করতে পরামর্শ দিয়েছিলেন। বঙ্গবন্ধুর পাশে বঙ্গমাতার মতো প্রজ্ঞাবান নারী থাকার কারণেই হয়তো এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম নামক মহাকাব্যের সৃষ্টি হয়েছে। অসাধারণ। দেখেন, যুগ যুগ অনেক সুপুরুষ আছেন। আপনি যদি ধর্মের দিক দিয়ে যান তাহলেও দেখবেন যে প্রত্যেক পুরুষের এবং নেতৃত্বের পিছনে কোনো ভূমিকা আছে। কোনো ভূমিকা আছে। বঙ্গবন্ধুর পেছনে সেই ভূমিকা ছিল অসাধারণ। এবং যেটা বলছিল সবাই, জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী ও বধূদের থেকে হইয়াছে বলিয়া সত্যি। কিরকম করে দেখুন, যখন 3 বছর বয়স তখন বাবা মারা যায়। ওই বছরই বাবা মারা যাওয়ার বছরই মাত্র 3 বছর বয়সের সময় বঙ্গবন্ধু ফজলুদ্দিনের বিয়ে দেন তার দাদা শেখ আবুল কাশেম। গিয়ে বলেন লুৎফর রহমান সাহেবকে, বঙ্গবন্ধুর বাবাকে, যে তারা ছিল জমিদার। এই আবুল কাশেম সাহেবের পরিবারটা ছিল জমিদার পরিবার, অরেল সম্পত্তি, 2 বোন ছিল। ওই সম্পত্তি রাখতে হবে, এই জন্য তার চাচাতো ভাইয়ের কাছে বিয়ে দেবে। এই জন্য দাদা গিয়ে তার ভাতিজার কাছে বলে যে তোমার বড় ছেলের কাছে আমি রেণুকে বিয়ে দিতে চাই। এটা তারা তখন ফ্যামিলির যে সিদ্ধান্ত তাই হলো। বঙ্গবন্ধুর 33, বঙ্গবন্ধুর বয়স তখন 13। হ্যাঁ, বঙ্গবন্ধুর নিজের লেখা আছে তখন 13। বঙ্গবন্ধু 1920-এ জন্ম, 13। তাদের বাসগৃহ হয়েছিল কিন্তু 1942-এ, যখন এন্ট্রান্স পাস করছে এখানে আসবে কলকাতায়, তার আগে।
আচ্ছা দেখুন, এই সকল যে সম্পত্তি, সকল সম্পত্তি কিন্তু লিখে দিয়ে যায় দাদা মোতওয়াল্লি করে তার দাদাকে, বঙ্গবন্ধুর বাবাকে দাদাকে মোতওয়াল্লি করে দিয়ে যায় সম্পত্তিগুলো, অডেল সম্পত্তি। সম্পত্তি থেকে যত আসতো আয় পুরোটা রেণুর হাতে তুলে দিত, মানে বঙ্গমাতার হাতে তুলে দিতেন। এই বঙ্গমাতার সকল সম্পত্তি উনি নিজের আরামায়েশের জন্য 1 টাকা খরচ করেননি। একটু আগে শুনছিলেন যে আমেরিকা থেকে ফ্রিজার কিনে আনলো, সেই ফ্রিজারও বিক্রি করে দিতে হলো, অনেক ত্যাগ তিতিক্ষা সব আমি শুনে আমি নিজে এখানে ঠিক থাকতে পারছিলাম না। তো আসলে উনি সারা জীবন শুধু বিলি করেছেন, অথচ ওনার কোনো সম্পত্তির কোনো অভাব ছিল না, কখনোই অভাব ছিল না। যেমন দেখুন, আমি ছোট ছোট সময় থেকে একটু শুরু করি, বেশিক্ষণ আমি বলবো না কারণ অনেক সময় চলে গেছে। 47-এর পরে যখন বঙ্গবন্ধু গেল, 47-এর পর থেকে কিন্তু বঙ্গবন্ধুকে 48 পর্যন্ত তিনবার জেলে গেল। পরে 48-এর পর থেকে যে শেষে ধরছে আর ছাড়েনি, 49-এর পর থেকে আর ছাড়েনি। বঙ্গবন্ধু এই সময়টা যে বঙ্গবন্ধু জেলে ছিলেন, এই জেলে যাওয়াটা ছিল খুব গুরুত্বপূর্ণ। জেলে বসে সকল সিদ্ধান্ত নিতেন। যেমন জেলের কথা একটু বলি, জেলে যে বঙ্গবন্ধু যেতেন, দেখা করতে যেতেন বঙ্গমাতা, কিন্তু ওখানে একজন জেলার ছিল, একজন আইবির লোক ছিল, আইবি না ডিবির লোক ছিল। একজন ডিবির লোক বসে থাকতো আর একজন ডেপুটি জেলার বসে থাকতো, কি কথা বলে শুনতে। বঙ্গমাতা বলে দিতেন সন্তানদেরকে, তোমরা খালি চিৎকার করবি, শুধু চিৎকার করবি। চিৎকার করতো, এই থেকে সে তথ্য আদান প্রদান করতো, কারণ কি বলবো যাতে না শুনে। বঙ্গবন্ধু বই অনেক লিখেছেন, আমি মাঝে মধ্যে তাকে বলতাম যে জেলে যে না আসে, তারা এত বিরক্ত করে, কিন্তু এই তথ্য তো দিতে হবে। তাই এটা মাননীয় প্রধানমন্ত্রী এক বইও লিখেছেন, আমাদের আম্মা শিখিয়ে দিয়েছিলেন যে আমরা যে গিয়ে চিৎকার করি, ওই সময়টায় আম্মা সব তথ্য দিতেন, আদান প্রদান করতেন। এইভাবে উনি ছায়ার মতো লেগেছিলেন, যা বললেন আপনারা, যে ছায়ার মতো লেগেছিলেন কখন কি তথ্য দিতে হবে, কিভাবে কি করতে হবে। 54 সালে বঙ্গবন্ধু যখন যুক্তফ্রন্টের নির্বাচন হলো, উনি তো ছিলেন গ্রামে, আসলেন, শুনলেন আপনারা উনি 18 বার 20 বিভিন্ন ভাষা বদলাতে হলো। এখানে প্রথম জ্ঞানগেরিয়ার ভাষায় উঠলো, তারপর মন্ত্রী পরিষদে জয়েন করলেন 54-তে, 3 মাস পরে দিল ভেঙে। মন্ত্রী পরিষদ 3 মাস পরে ভেঙে দেওয়ার পরে এখন শুধু ভাঙছে না, বঙ্গবন্ধুকে সাথে সাথে এই যে মন্ত্রীদের বাড়ি এখন আছে, ওখান থেকে বঙ্গবন্ধুকে নিয়ে গেছে, শুয়ে আছে বিছানায় বঙ্গমাতা। বর্তমান প্রধানমন্ত্রী বলছেন, মা বাবা কোথায়, ইয়া আব্বা কোথায়, বলে তোর আব্বাকে নিয়ে গেছে। এইগুলো 54 সালে। উনি তারপর বাসা বদলাতে হবে, বাসা আবার নিতে দেয় না। এগুলো অনেক হেসেট আপনারা শুনেছেন। আবার 55-তে কিন্তু আবার মন্ত্রিত্ব পেয়েছিলেন, কিন্তু ওই মন্ত্রিত্ব পাওয়ার পরে উনি মন্ত্রিত্ব ছেড়ে দিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদের জন্য। কারণ উনি মন্ত্রিত্ব না রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ রাখতে হবে, এটার জন্য বঙ্গমাতা একবারের জন্য বঙ্গবন্ধুকে একটা শব্দ উচ্চারণ করেননি। কারণ বঙ্গমাতা জানতেন, এবং এটা বারবার বলেছেন, প্রধানমন্ত্রীও বলেছেন, বঙ্গবন্ধু বিভিন্ন জায়গায় বলেছেন, বঙ্গমাতার সিদ্ধান্ত জন্য অপেক্ষা করতেন। যখন ওনার বড় কন্যা আসতো, তখনই বুঝতো যে তার কন্যা কোনো তথ্য নিয়ে আসলে সে বড় কন্যার দিকে চেয়ে থাকতো, মা তথ্য পাঠাইত। এইভাবে উনি যখন 55 সালে যখন মন্ত্রিত্ব ছেড়ে দিলেন, এটা ছিল খুব টার্নিং পয়েন্ট। কিন্তু উনি যদি তখন মন্ত্রিত্ব থাকেন, তাহলে আওয়ামী লীগ বুঝায় না, পরবর্তীতে বাংলাদেশ স্বাধীনতার ব্যাপারে বড় দুর্যোগ মুহূর্ত তৈরি হয়। তাই উনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে রয়ে গেলেন। এই ব্যাপারে ভাসানী সাহেবের পরামর্শ ছিল যে তোমার এটাই রাখা উচিত। যাই হোক, আবার উনি যখন 57 সালেও এরকম ঘটনা ঘটেছে, যখন বিভিন্ন ভাবে তাকে ধরে নিয়ে গেছে, তখনও তাকে আবার বিভিন্ন ভাবে নাজেহাল করছে, কিন্তু উনি সকল কিছু সামলেছেন। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে কি, যে উনি ভাষা বদলাতে হবে, বিভিন্ন জায়গায় ভাষা বদলেছে, কিন্তু একবার একটা কাজ করেছিলেন সোহরাওয়ার্দী সাহেব, তাকে টি গার্ডেনের চেয়ারম্যান বানিয়ে দিয়েছিলেন। টি গার্ডেনের চেয়ারম্যান বানানোর পরে 1950-এ বানিয়ে দিয়েছেন সোহরাওয়ার্দী সাহেব, কিন্তু চেয়ারম্যান বানিয়ে দেওয়ার কিছুদিন উনি বাসা পেয়েছিলেন, কিন্তু এই বাসায় উনি থাকতে পারেন না। ওই সময় উনি
আমেরিকা গিয়ে ওই ফ্রিজারটা এইসব কিছু কিনে এনেছিলেন, যেগুলো পরবর্তীতে আমাদের বর্তমানে যে সচিবালয়টা আছে উত্তর দিকে একটা বাসায় থেকেছিলেন। তো ওই বাসাগুলো থেকে সব একেবারে সব বিক্রি করে দিয়েছিলেন, গহনা আছে সব বিক্রি করে দিয়েছিলেন। আচ্ছা, যাই হোক, এখন আসলো মার্শাল লো আসার পরে তো ওনাকে ওই টি গার্ডেনের পর থেকে ছেড়ে দিল, জেলে নিয়ে গেল, খুব দুর্যোগ মুহূর্ত তৈরি হলো। তারপরে সমস্যা হলো আরো বেশি, জেলে নিয়ে গেল, জেল থেকে মুক্তি পেলেন। মুক্তি পাওয়ার পরে উনি আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি নিলেন। আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি নিয়ে ওই সময়টা বঙ্গমাতা একটা কথা উল্লেখ করেছিলেন যে ওই সময়টা যদি যেভাবে আমাদেরকে হাল ধরেছে আলফা ইন্স্যুরেন্স সেদিন যেদিন শেখ মুজিব তার সহধর্মিনীর পরামর্শে প্যারোলে মুক্তি নিতে অস্বীকার করেছিলেন, কারণ সেদিনই তা না হলে ডিভাইড অ্যান্ড রুলের জয় হতো, বাংলাদেশ এই স্বপ্নের আর বাস্তবায়ন সম্ভব হতো না। আমি বাংলাদেশ সরকারকে এই কারণে ধন্যবাদ দেব, আমার ব্যক্তিগতভাবে যেটুকু বাংলাদেশ সম্পর্কে পড়াশুনো, দূর থেকে দেখা, কখনো গিয়ে এবং আপনাদের সঙ্গে আলাপ আলোচনা, ইতিহাস পড়াশোনার মধ্য দিয়ে একেবারেই ব্যক্তিগত পর্যবেক্ষণ দিয়ে যেটুকু আমি যা বুঝেছি, সেটা এখানে একটা অনুষ্ঠানের আগে আমি বলেছিলাম যে পৃথিবীতে ইচ্ছা শক্তির কথা আমরা বলি, ইচ্ছা শক্তির জয়ের যে কতিপয় নমুনা যদি আমরা তালিকাভুক্ত করি, আমার মনে হয় 1 থেকে 3 হয়তো 1 নম্বরেই থাকবে বাংলাদেশের জয়। এটা হচ্ছে ইচ্ছা শক্তির জয়। ইচ্ছা শক্তির জয়ের এক উজ্জ্বল নিদর্শন হচ্ছে বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ। কারণ যেভাবে সেই দেশটি লড়াই করেছিল, কারণ সেই ইচ্ছা শক্তির মধ্যে সবচেয়ে বড় যেটা ছিল সেটা হচ্ছে প্রতিটি মানুষকে দেশ স্বাধীন করার জন্য লড়াইতে উদ্বুদ্ধ করতে পারা। একজন মানুষ তখনই রাষ্ট্রনায়ক হতে পারেন, তখনই যুগ যুগান্তরের নেতা বিবেচিত হন, যখন তিনি তার সদিচ্ছাকে 5 জনের মধ্যে ছড়িয়ে দিতে পারেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুধুমাত্র কিছু রাষ্ট্রনেতা, কতিপয় রাজনৈতিক দল তার একমাত্র অবদান ছিল না, সকলে মিলে সমস্ত মানুষ সেই আন্দোলনের মধ্যে জড়িয়ে পড়েছিলেন এবং তারা সকলেই চেয়েছিলেন যে স্বাধীন বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র। সেই ইচ্ছা শক্তির উৎসস্থল ছিলেন এই বঙ্গমাতা। তার কারণ তিনি যদি সেই দিন তার স্বামীর এই লড়াইয়ের মধ্যে পাশে না থাকতেন, তিনি যদি মনের জোর জোগাতে না পারতেন, তাহলে শেখ মুজিব এইভাবে এগিয়ে যেতে পারতেন না। কারণ তার আসল প্রেরণা শক্তি ছিলেন বঙ্গমাতা। তাই তিনি বারে বারেই বলেছেন, শেখ মুজিবের আত্মজীবনীতেও আছে যে আমার স্ত্রী হচ্ছেন এমন একজন মানুষ যে আমি যদি বুলেটের দিকে এগিয়ে যাই তিনি আপত্তি করবেন না, কারণ তিনি জানবেন যে তার স্বামী দেশের জন্য যাচ্ছেন। আমি বাংলাদেশ সম্পর্কে এই সিদ্ধান্তকে এই কারণে আরো একটি কারণে সমর্থন করি, সেটি হচ্ছে যে আজকের বাংলাদেশ গোটা পৃথিবীতে যে সমস্ত কারণে আলোচনা, যে কারণে তাকে নিয়ে উৎসাহ কৌতূহল, তার একটি হচ্ছে নারীর ক্ষমতায়ন, নারীর আর্থিক উন্নতি। এটাও একটা বাংলাদেশ থেকে গোটা পৃথিবীর যে শিক্ষা, সেই শিক্ষার মধ্যে এটা একটি অন্যতম অধ্যায় যে বাংলাদেশের নারী প্রগতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বৃদ্ধি গোটা পৃথিবী পর্যবেক্ষণ করছে। সেখানে একজন নারীর এই স্বীকৃতি অত্যন্ত জরুরি ছিল। আমরা সবসময় সব আন্দোলনে পুরুষের নেতৃত্বকে নিয়ে অনেক বড় বড়াই করি, ইতিহাসের অনেক পাতা তাদের জন্য রচিত হয়, কিন্তু তাদের পেছনে যে প্রেরণা, সেই প্রেরণাকে উৎসাহিত করা, এটা শুধু শেখ মুজিবের সহধর্মিনীর বা প্রধানমন্ত্রীর মায়ের জন্মদিন উদযাপন নয়, এটা হচ্ছে সমস্ত নারী নেতৃত্বের প্রতি একটা উজ্জ্বল সম্মান জ্ঞাপনের সিদ্ধান্ত বলে আমি মনে করি। কারণ আমি এটাকে অত্যন্ত বিনম্র চিত্তে এই সিদ্ধান্তকে সমর্থন করি এবং শ্রদ্ধা জানালাম। খানিক দুঃখের কথা আরেক নারীর প্রসঙ্গে আমি বলবো যে আমাদের দেশে 2 বছর আগে আমরা আমাদের জাতির পিতার 150 বছর পূর্তি আমরা উদযাপন করেছি। ঘটনাচক্রে তার সহধর্মীদেরও সে বছর 150 বছর ছিল, 2019। কিন্তু মহাত্মা গান্ধীকে নিয়ে যত আলোচনা, যত রাষ্ট্রীয় আয়োজন, আমরা তার সহধর্মীকে নিয়ে সেই আলোচনা, সেই আয়োজন আমরা দেখি না। কস্তুরবা গান্ধীর কথা খুব একটা আসে না। তিনিও কিন্তু ভারতের স্বাধীনতা সংগ্রামে যেমন জড়িয়ে পড়েছিলেন এবং তিনিও কিন্তু পদে পদে গান্ধীর জন্য লড়াই করেছেন, ত্যাগ তিতিক্ষার এক আদর্শ। ফলে এটাও একটা আপনাদের কাছ থেকে শিক্ষা যে
বঙ্গবন্ধু যে উৎস, তার প্রেরণার যে উৎস, তাকেও রাষ্ট্র এমন বড় একটা সম্মান দিল, যেটা হয়তো আমাদের জন্য একটা বড় শিক্ষা। আগামীকাল 9ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের দিন। মুম্বাইতে যেদিন গান্ধী সকালবেলা পৌঁছেছেন, সেই সকালে ব্রিটিশ সরকার তাকে গ্রেপ্তার করে। তাহলে বক্তাকে শিবাজি পার্কে, কস্তুরবা বললেন আমি বলবো। দুই নারীর মধ্যে একটা দারুণ মিলও আছে। দুজনেই বাল্যে বিবাহ এবং দুজনেই খুব একটা শিক্ষার সুযোগ পাননি। মুজিবের সহধর্মিনী ক্লাস 5 পর্যন্ত পড়েছিলেন, তৎকালীন সময়ে ক্লাস 5 যথেষ্ট। কিন্তু কস্তুরবা সাক্ষরতা, মানে সাক্ষরের জ্ঞানও তার ছিল না। তিনি সামান্য গুজরাটি কোনো রকমে গুছিয়ে বলতে পারতেন। কিন্তু গান্ধীর সঙ্গে থেকে তার মধ্যে যে চেতনার জাগরণ ঘটেছিল, তার ফলে তিনি বলতে পেরেছিলেন যে বক্তা আমি হব। ব্রিটিশ শাসকেরা সেদিন এতটাই ভীত সন্ত্রস্ত হয়েছিল যে সেই নারীকেও তারা ভাষণ দেওয়ার সুযোগ দেয়নি, তাকেও সেদিন গ্রেপ্তার করে এবং তারপর পুনের জেলে তাকে নিয়ে বন্দি করে এবং সেখানে সেই জেলে স্বামীর কোলেই তিনি মারা যান জেলবন্দি অবস্থায়। যেমন মুজিবের সহধর্মিনী তারই সঙ্গে একই দিনে শহীদ হয়েছে। ফলে দুই নারীর মধ্যে একটা দারুণ মিল। কিন্তু আমাদের দেশে আমরা কস্তুরবাকে নিয়ে সেই পর্যায়ে আলোচনা চর্চার আয়োজন করতে পারিনি। এর জন্য খানিকটা খেদ আমার আছে। তাই আপনাদেরকে আমি এই বলেই ধন্যবাদ দেব যে আপনারা একজন নারীর যে স্বীকৃতির আয়োজন করেছেন, সেটা অসাধারণ। এবং অতীতের অনেকগুলি অধ্যায় যেভাবে উঠে এসেছে আপনাদের আলোচনায়, সেটা থেকে আমিও খানিকটা সমৃদ্ধ হলাম। এবং আমার পড়াশোনার মধ্যেও আমি যেটা দেখেছিলাম, যে এটা আমরা সকলেই জানি, নতুন কথা নয়, যে পুরুষের সাফল্যের পেছনে নারীর অবদান। কিন্তু উনি যেভাবে অবদানটি পালন করেছেন, সেটা হচ্ছে যে ওনার কোনো উচ্চ শিক্ষা ছিল না, কিন্তু উনি একটি পরিবার, যে পরিবারের কর্তা, দিন রাত শুধু রাজনীতি নিয়ে ব্যস্ত, দেশ সেবায় ব্যস্ত, কিন্তু তিনি তাকে প্রতি পদে পদে শুধু সহযোগিতাই করেছেন। ও এমন মাতা দেয় উপহার সুসন্তান, যে দিয়েছে শিক্ষা এমন রাখতে জানে দেশের মান। আমরা সেই দেশের সন্তান। মাননীয় উপহার কমিশনার, শ্রদ্ধা সহকর্মী বৃন্দ ও সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। কথায় আছে, প্রত্যেক সফল পুরুষের পেছনে একজন নারীর অবদান থাকে। যে মানুষটাকে ছাড়া আজকে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হতো না, ৭১-এর ১৬ই ডিসেম্বর থেকে যে মানুষটা স্বপ্ন দেখতে শুরু করেছিলেন বাংলাদেশ হবে আরেকটা সুইজারল্যান্ড, ইতিহাসের সেই কালজয়ী মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সকল স্বপ্নের সারথি ছিলেন এক মহিষী নারী। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الفلسرات وقنا عذاب سرقة الموت وقنا عذاب اليوم القيامة ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم.